চলুন আজ কথা বলা যাক প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে। এমন একটা জগৎ যার নায়ক, দেবতা আর দানবদের গল্পগুলো হাজার হাজার বছর পরেও কিন্তু আমাদের আজকের দিনের গল্প বলার ধরনকে দারুণভাবে প্রভাবিত করছে। কিন্তু একটা প্রশ্ন তো আসে, তাই না? কেন কেন আমরা আজও এই বীরত্ব, ভাগ্য, অহংকার এই সব বিষয় নিয়ে এতটা আগ্রহী? এই যে পুরনো ধারণাগুলো, এগুলো কেন বারবার আমাদের আজকের সিনেমা বা বইতে ফিরে আসে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে সেই প্রাচীন গ্রিসেই। কারণটা খুব সোজা, তারাই তো পশ্চিমা দুনিয়ার জন্য গল্প বলার প্রথম নিয়মগুলো একটা ব্যাকরণই তৈরি করে দিয়েছিল। শিখিয়েছিল যে কিভাবে একটা দমদার গল্প বলতে হয়, এমন গল্প যা সময়কে হারিয়ে দিতে পারে। তাহলে চলুন এই সফরে বেরিয়ে পড়া যাক। আমাদের প্রথম স্টপ মহাকাব্যের বীরদের যুগ। এমন একটা সময় যখন সাহিত্যের মূল কাজই ছিল গ্রিকভাষী পুরো দুনিয়াকে একটা পরিচয়ের সুতোয় বেঁধে ফেলা। তো দেখুন, গ্রিক সাহিত্যের এই বিশাল ইতিহাসকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো আর্কেইক পিরিয়ড, মানে মহাকাব্যের যুগ। এরপর এলো ক্লাসিক্যাল পিরিয়ড, নাটকের স্বর্ণযুগ। আর সবশেষে হেলেনিস্টিক পিরিয়ড, যখন সাহিত্যচর্চা আরও বেশি পাণ্ডিত্যপূর্ণ হয়ে ওঠে। এই ফ্রেমওয়ার্কটা মাথায় রাখলে আমাদের পুরো আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আর্কেইক যুগে কিন্তু লেখালেখি আজকের মতো এত সহজ ছিল না। বেশিরভাগ সাহিত্যই তৈরি হতো মুখে মুখে বলার জন্য। ভাবুন, বড় বড় উৎসব বা জনসমাবেশে এই গল্পগুলো পাঠ করা হতো। আর এভাবেই কিন্তু সমস্ত গ্রিকদের মনে কিছু কমন পৌরাণিক গল্প আর বীরত্বের আদর্শ গেঁথে গিয়েছিল। আর এই যে বীরত্বের আদর্শ, এর একেবারে কেন্দ্রে ছিল একটা কনসেপ্ট, নামটা হলো আরেতে। এর মানে কিন্তু শুধু সাহস দেখানো নয়, এর মানে হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের সেরাটা দেওয়া, শ্রেষ্ঠত্ব অর্জন করা। একজন গ্রিক হিরোর কাছ থেকে ঠিক এটাই আশা করা হতো। এই আরেতের দুটো একেবারে পারফেক্ট উদাহরণ কিন্তু আমরা পাই। একদিকে ভাবুন ইলিয়াডের অ্যাখিলিসের কথা। তিনি ছিলেন ব্রুট ফোর্স বা বিউয়ের প্রতীক। জীবনটা হয়তো ছোট, কিন্তু পুরোটাই গৌরবে ভরা। আর অন্যদিকে ওডিসির নায়ক ওডিসিয়াস, তিনি ছিলেন ধূর্ত বুদ্ধি বা মেটিসের মূর্ত প্রতীক। তিনি জিততেন মাথা খাটিয়ে, গায়ের জোরে নয়। এই দুজন হিরো যেন গ্রিক শ্রেষ্ঠত্বের দুটো আলাদা কিন্তু সমান শক্তিশালী দিক। হোমারের পাশাপাশি কিন্তু আরও একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন, হেসিওড। উনি গল্প বলার ধারাটাকে একটা নতুন দিকে নিয়ে গেলেন। তিনি শুধু গল্পই বলতেন না, বরং পৌরাণিক কাহিনীগুলোকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেবতাদের জগৎ আর এই মহাবিশ্বের যে একটা নৈতিক শৃঙ্খলা আছে, সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করতেন। আর এখান থেকেই বলা যেতে পারে মহাকাব্য থেকে দর্শনের দিকে হাঁটা শুরু হলো। আচ্ছা, এবার আসা যাক ক্লাসিক্যাল যুগে। এই সময়ে সাহিত্য কিন্তু আর শুধু পরিচয় তৈরির মাধ্যম হয়ে থাকল না, বরং এটা হয়ে উঠল পরিচয়কে প্রশ্ন করার একটা বিরাট হাতিয়ার। আর এই পুরো ব্যাপারটা ঘটছিল গণতান্ত্রিক এথেন্সের মঞ্চে। এথেন্সের গণতন্ত্রে নাটক কিন্তু শুধু এন্টারটেনমেন্ট ছিল না, এটা ছিল পাবলিক ডিসকাশনের একটা প্ল্যাটফর্মের মতো। নাটকাররা কি করতেন? তারা পৌরাণিক গল্পের আড়ালে সেই সময়ের সমাজ আর রাজনীতির বড় বড় প্রশ্নগুলো তুলে ধরতেন। আর এর ফলে সাধারণ নাগরিকরা এমন সব কঠিন সত্যিই জানতে পারত যা তাদের ভাবাতে বাধ্য করত। এই সময়ে আমরা তিনজন কিংবদন্তি নাট্যকারের দেখা পাই, যারা ট্র্যাজেডিকে একেবারে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন: এস্কিলাস, সোফোক্লেস আর ইউরিপিডেস। বলা যায় এদের হাত ধরে নাটক তার সেরা সময়ে পৌঁছেছিল। এই ব্যাপারগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে হলে চলুন একটা নির্দিষ্ট কেস স্টাডি দেখা যাক। আমরা সোফোক্লিসের বিখ্যাত নাটক এডিপাস রেক্সের গভীরে ঢুকব আর দেখব কিভাবে ভাগ্য আর চরিত্রের একটা ভুল একজন গ্রেট হিরোকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এই নাটকের সবচেয়ে পাওয়ারফুল টুলসের একটা হলো ড্রামাটিক আয়রনি। ব্যাপারটা কি? এটা এমন একটা সিচুয়েশন যেখানে অডিয়েন্স এমন কিছু জানে যা স্টেজের চরিত্রগুলো জানে না। আর সোফোক্লিস এই টেকনিকটা ব্যবহার করে এমন এক দমবন্ধ করা টেনশন তৈরি করেন যা দর্শকদের সিটের সাথে লিটারালি আটকে রাখে। তো ইডিপাসের পতনের গল্পটা কয়েকটা স্টেপে এগোয়। দেখুন, প্রথমে তিনি কথা দেন যে রাজ্যের মহামারী দূর করার জন্য খুনিকে খুঁজে বের করবেনই। এরপর সত্যটা জানতে তিনি এতটাই মরিয়া হয়ে ওঠেন যে আশেপাশে সবাইকে সন্দেহ করতে শুরু করেন। কিন্তু আসল ধাক্কাটা আসে তখন, যখন তিনি আবিষ্কার করেন যে সেই খুনি আসলে তিনি নিজেই, আর তিনি না জেনেই একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সত্যি করে ফেলেছেন। ব্যাস, এই সত্যিটা সামনে আসার পরেই তার পুরো জীবনটা তছনছ হয়ে গেল। এই নাটকের একেবারে কোরে আছে ময়রা, ভাগ্যের কনসেপ্টটা। গ্রিকরা বিশ্বাস করত ভাগ্য এমন একটা শক্তি যা থেকে পালানো যায় না, অসম্ভব। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ইডিপাস তার ভাগ্য থেকে পালানোর জন্য যা যা করেছিল, ঠিক সেই কাজগুলোই তাকে তার ভাগ্যের দিকে আরও জোরে ঠেলে দিয়েছিল।
কিন্তু দেখুন, এখানে শুধু ভাগ্যের দোষ দিলেই হবে না। হ্যামার্শিয়া বা চরিত্রের মারাত্মক ভুলেরও একটা বিশাল ভূমিকা আছে। এটা কিন্তু কোনো সাধারণ ভুল নয়, এটা হলো হিরোর চরিত্রের এমন একটা গভীর সমস্যা বা ফ্ল যা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই ইডিপাসের ট্র্যাজেডির আসল গভীরতাটা লুকিয়ে আছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ইডিপাসের পতন কিন্তু তার কোনো ভুলের জন্য হয়নি, হয়েছে তার সেরা গুণগুলোর জন্য। তার যে অসাধারণ বুদ্ধি, সত্য খুঁজে বের করার যে জেদ, যেগুলো তাকে মহান বানিয়েছিল, ঠিক সেগুলোই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। ভাবা যায় ব্যাপারটা? ইডিপাসের এই ভয়ঙ্কর কষ্ট দেখে অডিয়েন্সের মনে যে করুণা আর ভয় মিলেমিশে একটা অনুভূতি তৈরি হতো, গ্রিকরা তাকে বলতো ক্যাথারসিস। সোজা কথায় এটা ছিল এক ধরনের ইমোশনাল রিলিজ। আর এটাই ছিল ট্র্যাজেডির মূল উদ্দেশ্য, দর্শকদের ভেতরের আবেগকে শুদ্ধ করা। তাহলে এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রশ্নটা হলো, এত হাজার হাজার বছর পরেও কেন এই গল্পগুলো টিকে আছে? কেন এগুলো আজও আমাদের এতটা নাড়া দেয়? কারণটা খুব সিম্পল। এই সাহিত্যিক ঐতিহ্যটাই আমাদের জন্য গল্প বলার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছে। এটা আমাদের শিখিয়েছে কিভাবে জীবন, অস্তিত্ব আর সমাজ নিয়ে বড় বড় প্রশ্নগুলো করতে হয়। তাহলে যদি সংক্ষেপে বলি, গ্রিক ঐতিহ্য থেকে আমরা কি পেলাম? দেখুন, এটা মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডির মতো সাহিত্যের মূল জনরাগুলো শুরু করেছে। ভাগ্য, ন্যায়বিচার, অহংকারের মতো টাইমলেস প্রশ্নগুলো সামনে এনেছে। গল্পকে সাধারণ মানুষের আলোচনার বিষয়ে পরিণত করেছে, আর এমন সব চরিত্র আর গল্পের কাঠামো তৈরি করেছে যা আজও সারা দুনিয়ার সাহিত্যকে প্রভাবিত করে চলেছে। এই আলোচনাটা শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। ২৫০০ বছর পার হয়ে গেছে, কিন্তু নিজেদের সম্পর্কে এমন কি কোনো মৌলিক প্রশ্ন আছে যার উত্তর আমরা আজও খুঁজে বেড়াচ্ছি? ঠিক সেই প্রাচীন গ্রিকদের মতোই এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?